আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণী সাঁতরা প্রকাশনী নিউ অ্যান্ড আপডেটেড ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা, দেখো ক্লাস 10 জীবন বিজ্ঞান ও পরিবেশ, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা। এই পাঠ্য বইটির দেখো দ্বিতীয় অধ্যায় জীবনের প্রভাবানতা এর অনুশীলনী প্রশ্ন উত্তর। তো আজকে থাকছে আমাদের পার্ট 3 ভিডিও। তোমাদের পার্ট 1 এবং পার্ট 2তে আমি এই অবধি ভিডিও আপলোড করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা ভিডিওগুলোকে দেখে নিও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা যাও, 4টে প্লেলিস্টের লিঙ্ক পাবে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল। ঠিক আছে, আর তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও, সেই প্রকাশনীর বইয়ের প্রশ্ন উত্তর আমি আপলোড করে দেবো এইভাবে। তো আজকের আমাদের ভিডিওতে থাকছে দেখো সিয়ের দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, কোশ্চেন মান 2। চলো দেখো 1 নম্বরের প্রশ্ন কি বলেছে, ক্রোমোজোম কাকে বলে? এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 38-এ পাবো। দেখো 38 পেজ, এই যে ক্রোমোজোম, দেখো কোষের নিউক্লিয়াস ও মধ্যস্থ নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যগুলি বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ ও বিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে, তাকে ক্রোমোজোম বলা হয়। নেক্সট দেখো, দেখো 2 নম্বরের প্রশ্ন কি বলেছে, দেখো জিনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 39-এ পাবো। দেখো জিনের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে এখানে, 1, 2, 3, 4, তোমরা দুখানা বৈশিষ্ট্য মুখস্থ করে নেবে। দেখো 3 নম্বরের প্রশ্ন কি বলেছে, দেখো অটোজোম কাকে বলে? এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 40 দেখে নেব। দেখো উত্তরটা এখান থেকে লিখবে, যে ক্রোমোজোমগুলি শুধুমাত্র দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণে অংশ নেয় তাদের অটোজোম বলে। আচ্ছা 4 নম্বরের প্রশ্ন দেখে নাও। আচ্ছা এর সাথে একটা প্রশ্ন ছিল, দেখো এই যে মানব কোষে অটোজোমের সংখ্যা কটি? এটা দেখে নাও উত্তরটি, 38 পেজেই রয়েছে, 39-এই রয়েছে, সরি 40 পেজেই রয়েছে। দেখো এখানে আছে, দেখো 22 জোড়া বা 44টি হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে। আচ্ছা 4 নম্বর হচ্ছে সেক্স ক্রোমোজোম কাকে বলে? এই উত্তরটি আমরা পাঠ্য বইয়ের পেজ 40-এই পাবো। দেখে নাও, এটা বলছে যে ক্রোমোজোম জোড়া লিঙ্গ নির্ধারণে অংশ নেয় তাদের সেক্স ক্রোমোজোম বলে। 5 নম্বরের প্রশ্ন দেখো, সেন্ট্রোমিয়ার কাকে বলে? এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 40-এ পাবো। দেখো উত্তরটি এখান থেকে শুরু হচ্ছে, দেখো দেখো এই যে ক্রোমোজোমের মাঝ বরাবর স্থানে যে খাঁজ থাকে তাকে প্রাথমিক খাঁজ বলে, আর ক্রোমোজোমের প্রাথমিক খাঁজ অংশে যে ঘন অরঞ্জিত অংশটি থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলা হয়। আচ্ছা এবার আমরা 6 নম্বরের প্রশ্ন দেখে নেবো। দেখে নাও কি বলেছে, দেখো সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুসারে ক্রোমোজোম কত প্রকারের হয় ও কি কি? এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 41 দেখে নেবো। দেখো এটা 41 পেজ। দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম 4 রকমের হয়। 1 নম্বর দেখো টেলোসেন্ট্রিক, 2 দেখো অ্যাক্রোসেন্ট্রিক, 3 দেখো মেটাসেন্ট্রিক, 4 দেখো সাব মেটাসেন্ট্রিক। ঠিক আছে, নেক্সট দেখে নাও। আচ্ছা 7 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমে কি কি ধরনের প্রোটিন থাকে? এই উত্তরটি আমরা পাঠ্য বইয়ের পেজ 41-এ পাবো। দেখো ক্রোমোজোমে প্রধানত প্রোটিন থাকে, কি থাকে? দেখো হিস্টোন আর নন হিস্টোন, দুটো প্রোটিন থাকে, হিস্টোন প্রোটিন আর নন হিস্টোন প্রোটিন। নেক্সট দেখো 8-এর প্রশ্ন হচ্ছে, ক্রোমোজোমে কি কি নিউক্লিক অ্যাসিড থাকে? ঠিক আছে, এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 41-এই পাবো। দেখো এই যে নিউক্লিক অ্যাসিড কি কি থাকে, দেখো ডিএনএ আর আরএনএ দিয়ে গঠিত, এই ডিএনএ থাকে আর আরএনএ থাকে। নেক্সট দেখো, আচ্ছা 9 নম্বর প্রশ্ন দেখে নাও, নন জেনেটিক আরএনএ কত প্রকারের হয়? পাঠ্য বইয়ের পেজ 42-এ আমরা এই উত্তরটা পাবো। দেখো এই হচ্ছে উত্তর, দেখো আরএনএ 3 প্রকারের হয়। এক দেখো মেসেঞ্জার আরএনএ, 2 দেখো ট্রান্সফার আরএনএ, 3 নম্বর দেখো রাইবোজোমাল আরএনএ। এবার দেখো তোমার 10 নম্বরের প্রশ্ন বলছে, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, এখানে কি দেখো লেখা আছে, দেখো পিরিমিডিন ক্ষারক আর সি যুক্ত শর্করা। তো এই উত্তরটা কিন্তু এই পাঠ্য বইতে নেই, এটা আমরা ছায়া প্রকাশনীর সুব্রনীল চক্রবর্তী থেকে দেখাচ্ছি, তোমরা উত্তরটা একটু লিখে নাও, দেখে নাও।
ওখানে দুটো পয়েন্ট কিন্তু বলে দিয়েছে। একটা দেখো এই যে শর্করার প্রকৃতি লিখবে 5 কার্বনযুক্ত ডিঅক্সি রাইবো শর্করা আর 5 কার্বনযুক্ত রাইবো শর্করা। 3 নম্বর হচ্ছে পেরিমিটার লিখবে, 2 প্রকার হচ্ছে সাইটোসিন আর থাইমিন। আর এখানে লিখবে যে 2 প্রকারের, সেটা হচ্ছে দেখো সাইটোসিন এবং ইউরাসিল। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা 11 নম্বরের প্রশ্ন দেখে নেবো। দেখো, কোষ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা কি? পাঠ্য বইয়ের পেজ আমরা এটা 43 দেখব। আচ্ছা, 43-তে তোমার সেন্ট্রোজোম লেখা রয়েছে, উত্তর এখান থেকে লিখবে যে এরা কোষ বিভাজনকালে বেমতন্তু গঠন করে। সেন্ট্রোজোম কেবল প্রাণী কোষেই থাকে। সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটি নিউক্লিয়াসের 2 বিপরীত মেরুতে অবস্থান করে এবং বেমতন্তু সৃষ্টি করে বেম গঠন করে। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম না থাকায় মাইক্রোটিউবিউল বেমতন্তু গঠনে অংশগ্রহণ করে। আচ্ছা, নেক্সট দেখো। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন দেখো, অ্যামাইটোসিস অ্যামাইটোসিস কাকে বলে? হয়েছে। তো এই প্রশ্নের উত্তর আমরা পাঠ্য বইয়ের পেজ 44-এ পাবো। দেখো এখানে লিখবে এই জ্যামাটোসিস, যে সরলতম প্রক্রিয়ায় কোনো জন্নিতি কোষ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম ও বেমতন্তু গঠন ব্যতি রেখে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস বলে। 13 দেখো, মাইটোসিসের দুটি তাৎপর্য লেখো। তো এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 50-এ পাবো। দেখো পেজ 50, দেখো এই যে মাইটোসিসের তাৎপর্য বা গুরুত্ব। 1 নম্বর পয়েন্ট দেখো বৃদ্ধি, 2 নম্বর দেখো কোষ প্রতিস্থাপন এবং ক্ষয়পূরণ, 3 দেখো পুনরুৎপাদন এবং 4 প্রজনন। 4টে রয়েছে, দুটো ভালো করে পড়বে। 14 নম্বর প্রশ্ন দেখো, কোষ চক্র কাকে বলে? পাঠ্য বইয়ের পেজ আমরা 45 দেখে নেব। এখানে লিখবে এই যে প্রতিটি জীবের মতোই এখান থেকে শুরু করে একে কোষ চক্র বা সেল সাইকেল বলা হয়, এই অবধি লিখবে। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন, মেটাফেজ দশার দুটি বৈশিষ্ট্য লেখো। এটা পাঠ্য বইয়ের পেজ 47 দেখে নাও। দেখো এই যে মেটাফেজ দশা, এর দেখো দুটো বৈশিষ্ট্য হচ্ছে, লিখবে এই দশার শুরুতে নিউক্লিয়াস ও নিউক্লিয় পর্দা সম্পূর্ণ বিলুপ্ত হয়। 2 দেখো বেম বা স্পিন্ডল গঠিত হয়। ঠিক আছে। বেমের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বেমতন্তু বিস্তৃত থাকে। ঠিক আছে, তোমরা উত্তরটা কিন্তু এই অবধি লিখলেই হবে। ঠিক আছে। নেক্সট দেখো 16 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, বাই ভ্যালেন্ট কাকে বলে? পাঠ্যবইয়ের পেজ আমরা 51 দেখে নেব। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখো এই যে পিতৃ ও মাতৃ ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। পিতৃ ও মাতৃ ক্রোমোজোম নিয়ে গঠিত জোড়াকে বাই ভ্যালেন্ট বলা হয়। বাই ভ্যালেন্টের ক্রোমোজোমগুলি লম্বালম্বি বিভাজিত হয়ে ট্রেডাট গঠন করে। উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে, 2 নম্বর রয়েছে। আচ্ছা, নেক্সট দেখো আমরা 17 নম্বরের প্রশ্নটি দেখে নেব। কি বলেছে দেখো, যে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন কাকে বলে? পাঠ্য বইয়ের পেজ 43 দেখব। দেখো এই হচ্ছে ইউক্রোমাটিন, এখান থেকে এই অবধি লিখতে হবে। আর দেখো হেটারোক্রোমাটিন, এখান থেকে এই অবধি লিখবে। এবার আমরা 18 নম্বরের প্রশ্ন দেখবো, দেখে নাও। বলছে মাইটোসিস ও মিওসিসের দুটি পার্থক্য লেখো। পাঠ্য বইয়ের পেজ আমরা 52 দেখব। দেখো 52 পেজ, এই হচ্ছে মাইটোসিস আর এই হচ্ছে মিওসিস, এর পার্থক্য তোমরা লিখে দেবে। আচ্ছা, 18, 19, অযৌন জনন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নির্মাণ করো। 1 দেখো জন্মিত জীবের সংখ্যা, 2 দেখো অপত্য যদুর প্রকৃতি। পাঠ্যবইয়ের পেজ 53 দেখে নেব। দেখো এখানে দুটো পয়েন্ট লিখবে, একটা হচ্ছে 1 নম্বর পয়েন্টটা এই যে জন্মিত জীবের সংখ্যা, আর 4 নম্বর পয়েন্টটা লিখবে অপত্য যদুর প্রকৃতি। ঠিক আছে, মানে এইটার সাথে এটা আর এটার সাথে এটা। আচ্ছা, এবারে আমরা 20 নম্বরের প্রশ্ন দেখে নেব, যে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে। এই ঘটনা দুটির তাৎপর্য কি কি তা বিশ্লেষণ করো। পাঠ্য বইয়ের পেজ 56 দেখে নেব। আচ্ছা, উত্তরটি আমরা 52 পেজে পাবো। ঠিক আছে, এই দেখো এটা, যে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, এখান থেকে এই অবধি একটা পয়েন্ট। আর দেখো ক্রোমাটিডের খণ্ড বিনিময়, সেটা হচ্ছে এখান থেকে তোমরা লিখছো এই অবধি, এইখান থেকে এই অবধি দুটো পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে। নেক্সট দেখো 21, যে যৌনুক্রম কাকে বলে? এটা পাঠ্য বইয়ের পেজ 50 দেখবো। একটু মিস্টেক হলো, আমার 58 পেজে উত্তরটা পাবে তোমার। দেখো এই যে জীবের জীবন চক্রে রেণুধর যনু বা ডিপ্লয়েড যনু এবং লিঙ্গধর যনু বা হ্যাপ্লয়েড যনুর পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনুক্রম বলা হয়। এখান থেকে এই অবধি উত্তর তোমাদের লিখতে হবে। আচ্ছা, এবারে 23 নম্বর না 22 নম্বর হবে, নিষেক কাকে বলে? এটা কিন্তু 61 পেজ দেখে নেবে তোমরা। দেখো উত্তরটা একটুকুনি উত্তর আছে এখানে, এই যে
পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষের মিলনকেই নিষেক বলে। আচ্ছা, আমাদের নেক্সট দেখো, আচ্ছা 23 নম্বরের উত্তরে কিন্তু আমাদের 24 দেখো, যে কোষ চক্রকে নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগনেন্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করে। এই উত্তরটা আমরা পাঠ্য বইয়ের পেজ 46 পেজে পেয়ে যাবো। তার উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখো, কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে যখন G1, S এবং G2 নিয়ন্ত্রণ নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যা পরবর্তীকালে টিউমার সৃষ্টি করে। টিউমার কখনো কখনো ম্যালিগনেন্ট বা ক্ষতিকারক হলে ক্যান্সার সৃষ্টি হতে পারে। উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখে নিচ্ছ। নেক্সট দেখো আমাদের 25 নম্বরের প্রশ্ন, 4 গাফের নীতিটি কি? পাঠ্য বইয়ের পেজ 42-তে এর উত্তর পাবো। দেখ, উত্তরে এখানে দিবে ডিএনএ তে অ্যাডেনিন প্লাস গুয়ানিন সমান সমান থাইমিন যোগ সাইটোসিন, অর্থাৎ পিউরিন ও পিরিমিডিনের অনুপাত সাধারণত 1। একেই 4 গাফের নীতি বলে। নেক্সট দেখব 26। দেখো, কোষ চক্রে কটি চেক পয়েন্ট আছে ও কি কি? পাঠ্য বইয়ের পেজ 46-এ এর উত্তর পাবো আমরা। দেখো, এইটা কোষ চক্রে 3টি চেক পয়েন্ট আছে, সেগুলিও দেখো G1/S। এক্ষেত্রে যদি ডিএনএ অণু ক্ষতিগ্রস্ত থাকে তাহলে কোষটি G1 থেকে S দশায় প্রবেশ করতে পারে না। আর দেখো G2/M, আর একটা দেখো M চেক পয়েন্ট। ঠিক আছে, এখান থেকেই এই অবধি তোমরা লিখে দেবে। দেখো, আজকের ভিডিওতে আমি এই অবধি প্রশ্ন উত্তর করলাম। পরের পার্ট 4 নম্বর পার্টে আমি 5 নম্বরের প্রত্যেকটা উত্তরের ভিডিও নিয়ে আসছি। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও। ভালো রেজাল্ট করতে হলে তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে সমস্ত বিষয় একদম অধ্যায়ভিত্তিক নোট স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।